মমতা বন্দ্যোপাধ্যায় একটা অনুদানের ব্যবস্থা করে দিয়েছিলেন যাতে এই সংসারগুলো আচমকা বিপদে না পড়ে যতদিন এই মামলা মকদ্দমা চলবে। এই বিজেপি, এই সিপিএম এর আইনজীবীরা কোর্টে গিয়ে তাদের ভাতাটা বন্ধ করেছেন। এখন এইসব কুমিরের কান্না গাইলে হবে? আপনারা তাদের কাছে যাচ্ছেন সহযোগিতার জন্য, তারা চাইছে আপনারা রাস্তায় থাকুন। ওনাদের কোনো মণ্ডল বুথ এসব বলে কিছু নেই। বিজেপির মণ্ডল, বিজেপির বুথ, বিজেপির বুথভিত্তিক আন্দোলন এগুলো হচ্ছে গরুর গাড়ির হেডলাইট। কালকে কি হয়েছে? কালকে তো ওনারাই এসে তৃণমূলকে ঠেকাতে সেনা নামাতে হয়েছে। একটা দুর্ভাগ্যের ছবি যে তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ সেটাকে খুলছে ডেকোরেটরের মতো সেনাবাহিনীর লোকেরা। আমরা নরেন্দ্র মোদীর মাকে যদি কেউ কোনো খারাপ কথা বলে থাকে, সে কংগ্রেস হোক, আরজেডি হোক, যেই হোক, আমরা তার নিন্দা করি। কিন্তু বিজেপি এখন সেটা নিয়ে নরেন্দ্র মোদী ভিকটিম কার্ড খেলছেন, এটা ওনার মুখে মানায় না। কারণ উনি বাংলায় এসে বাংলার ঘরের মেয়েকে অপমান করে গিয়েছেন। কেন আপনারা, আমি খুব ভালো, খুব জাল জিনিস আপনাদের একটু বেশি নজরে পড়ে তো পশ্চিমবঙ্গে। কৃষ্ণনগরের মেয়েটাকে খুন করে দেশরাজ সিং, নট সিংহ, দেশরাজ সিং পালিয়ে গেল উত্তরপ্রদেশে। আর তার কাকা মামা সেখানে রাতারাতি তার জাল আধার কার্ড তৈরি করে নেপাল বর্ডার দিয়ে পাস করাতে গেল। আপনারা দেখতে পেলেন না? তৃণমূলে থাকার সময় বলতেন আমি গর্বিত মমতাদির সৈনিক, আবার বিজেপিতে গিয়ে বলেছেন আমি গর্বিত, আমি অমিত শাহের সঙ্গে দেখা করেছিলাম। তারপর বলেন আমি গর্বিত, আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আছি। ফলে ওনার শীত, গ্রীষ্ম, বর্ষা উনি যেভাবে বদলাতে ওনার গর্বও বদলায়। ফলে এটা নিয়ে বলা খুব মুশকিল। গ্রুপের অশিক্ষক কর্মীরা শুভেন্দু অধিকারীর সঙ্গে গিয়ে দেখা করেছেন এবং শুভেন্দু বলছেন যে পরবর্তীকালে যদি আবার কমিশন দাগিদের তালিকা বের করে তখন আমরা আপনাদের জন্য লড়াই করব। এই যে গ্রুপ সি, গ্রুপ ডি যাদের চাকরি গিয়েছে তাদের প্রতি একদিকে তো রিভিউ পিটিশন ছিল, দ্বিতীয়ত তাদের প্রতি মানবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় একটা অনুদানের ব্যবস্থা করে দিয়েছিলেন যাতে এই সংসারগুলো আচমকা বিপদে না পড়ে যতদিন এই মামলা মকদ্দমা চলবে। এই বিজেপি, এই সিপিএম এর আইনজীবীরা কোর্টে গিয়ে তাদের ভাতাটা বন্ধ করেছেন। এখন এইসব কুমিরের কান্না গাইলে হবে? কোথায় যাচ্ছেন? যাদের চাকরি গেছে নিশ্চিতভাবে তারা যন্ত্রণায় থাকবেন। কাদের কাছে যাচ্ছেন? মমতা বন্দ্যোপাধ্যায় তো আপনাদের ভাতাটা করেছিলেন সঙ্গে সঙ্গে, যতদিন মামলা মকদ্দমা চলবে আপনাদের সংসারে প্রবলেম না হয়। এই লোকগুলো তো আপনাদের ভাতাটাকে পর্যন্ত কোর্টে গিয়ে আটকেছে। তাহলে কার কাছে যাচ্ছেন? আর তারাই বা আপনাদের নিয়ে এই যে রাজনীতিটা করে যাচ্ছেন, তাহলে আপনাদেরও সেটা বুঝতে হবে যে কারা আটকেছে। যারা আটকেছে আপনাদের ভাতাটা, যতদিন না এটা মেটে, আপনারা তাদের কাছে যাচ্ছেন সহযোগিতার জন্য। তারা চাইছে আপনারা রাস্তায় থাকুন। আপনাদের যন্ত্রণাটা তারা রাজনীতিতে মঞ্চ হিসেবে ব্যবহার করতে চাইছেন। আপনারা যদি তাদের কাছে যান, এটা আপনাদের চিন্তা ভাবনা। এইখানে এটার সাথে শেষ করিনি যে বিচারপতি চক্রবর্তী বলছেন এই তদন্ত শেষ হলে তবেই নির্দিষ্ট করে জানা যাবে কারা এবং এই চক্রের সাথে যুক্ত। তবে কবে সিবিআই এবং ইডি তদন্ত শেষ করে উঠতে পারবে সে বিষয়ে আমাদের কাছে ভূমিকা নিয়ে তীব্র আজকে উষ্মা প্রকাশ। দেখুন, এই নিয়ে কোনো মন্তব্য করব না, তার কারণ এগুলো কোর্টে চলছে, একাধিক কোর্টে, মহামান্য সুপ্রিম কোর্ট, মহামান্য হাইকোর্ট এই মামলা চলছে। মাননীয় বিচারপতিরা চারদিক খতিয়ে দেখে গোটা বিষয়টা বিশ্লেষণ করছেন, এখানে কোনো মন্তব্য করব না। কিন্তু বিষয়টা তো এখন সিবিআই এর কাছে গেছে। তো সিবিআই তদন্তের এতদিন দায়িত্বে ছিল, তো সিবিআই সেগুলো কিভাবে দ্রুত ফয়সালা হয়ে যায়, তো সিবিআই সেগুলো করছে না কেন? যে এতজন যদি বেআইনি হয়ে থাকে তো তাদেরকে জিজ্ঞাসাবাদ করলেই তো এই বিষয়টার ফয়সালা হয়ে যায়। এটাকে জিইয়ে রাখা, বাঁচিয়ে রাখা, দফায় দফায় সেগুলো নিয়ে মামলা হওয়া, এটা যারা করছেন তারা যারা শিক্ষক শিক্ষিকা বা কর্মপ্রার্থী তাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলে যদি যারা অন্যায় করেছেন বা যে কতিপয় কোনো অনিয়ম হয়েছে তাদের অ্যারেস্ট, তদন্ত তারা উচ্ছন্নে যাক, কিন্তু বাকিদের তো চাকরিটা করতে দিতে হবে। এরা তো চাইছেন সকলকে রাস্তায় বসিয়ে রেখে একটা রাজনৈতিক ইস্যু করার জন্য, সেই জন্যই এই জটিলতাগুলো আসছে।
অন্যদিকে যে তালিকা প্রকাশ করা হয়েছে তাগিদে, তাদের মধ্যে 350 জন তারা হাইকোর্টে আবেদন করেছিল যে তাদেরকে অযোগ্য বলা হচ্ছে, কিন্তু তারা অযোগ্য নয়। আজকে হাইকোর্ট স্পষ্ট করে জানিয়েছে যে সুপ্রিম কোর্ট প্রথমেই বলে দিয়েছিল যে অযোগ্যরা স্কুলে যেতে পারবেন না, কমিশনের তালিকাতেও তাদের নাম বেরিয়েছে, তাই সুপ্রিম কোর্টে চিহ্নিত অযোগ্য যারা, তাদের আবেদন হাইকোর্ট আগে খারিজ করে দিল। আমি এটা নিয়ে কোনো মন্তব্য করব না, কারণ এটা পুরো একটি মামলার বিষয় এবং সেখানে হাইকোর্ট একটি রায় দিয়েছেন। ফলে সংশ্লিষ্ট যারা এবং তাদের আইনজীবীরা তাঁরা গোটা বিষয়টা বিস্তারিত বলতে পারবেন। এটার সঙ্গে দলের সম্পর্ক নেই এবং এটা নিয়ে আমি কোনো রাজনৈতিক মন্তব্য করব না। দাদা, অধীর চৌধুরী একটা বক্তব্য রেখেছেন যে ভারতীয় সেনা ওরা ওদের সঙ্গে যা যা করা হচ্ছে দুর্ভাগ্যজনক। কি করা হয়েছে? রাজ্য সরকার কি করা হয়েছে মানে কোনটা? কি আপনি আমায় প্রশ্ন করছেন যা যা করা হয়েছে মানে কি করা হয়েছে? কালকে ঘটনার পরিপ্রেক্ষিতে উনি এটা বলেছেন। তো কালকে কি হয়েছে? কালকে তো ওনারাই এসে তৃণমূলকে ঠেকাতে সেনা নামাতে হয়েছে। একটা দুর্ভাগ্যের ছবি যে তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ সেটাকে খুলছে ডেকোরেটরের মতো সেনাবাহিনীর লোকেরা। তার সঙ্গে আজকের ঘটনার কি সম্পর্ক? আজকের একটা ক্লিয়ার ট্রাফিক ইস্যু, আর সেটা আপনারা প্রশ্ন করছেন, সেগুলোকে বাড়তে দিচ্ছেন। আপনাদের কোনোদিন কোনো গাড়ির যদি কোনো লরি দুর্ভাগ্যজনক, ভগবান না করেন, অ্যাক্সিডেন্ট হয়, এবার যদি পুলিশ কর্তারা বলেন এর কেস নেব না, ট্রাকের কোনো দোষ নেই, তখন খুব ভালো লাগবে। বলছি জীবন কৃষ্ণ সাহা যিনি ধরা পড়েছেন ইয়েতে, ইডি বলছে, সিবিআইও বলছে মিডিলম্যান প্রসন্নর মাধ্যমে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে এই নেটওয়ার্কটা তৈরি করেছিল জীবন কৃষ্ণ, এবং এই টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে। সেই নেটওয়ার্কের অনেক প্রমাণ তাদের হাতে এসছে, কেন্দ্রীয় এজেন্সির হাতে। দেখুন, কেন্দ্রীয়, আমরা আবার বলছি, এই জীবন কৃষ্ণ সাহা বা এই শিক্ষক নিয়োগের তদন্ত, ধৃত বা এইসব যে ব্যাপার রয়েছে, কোনোভাবে জাস্টিফাই করব না, ডিফেন্ড করব না, এদের পক্ষে একটি শব্দ বলবো না। আইনের পথে চলবে, অন্যায় করে থাকলে উচ্ছন্নে যাবে। কিন্তু এই এত দিন ধরেই তদন্তের গল্প, প্রধানমন্ত্রী এসে ভোট 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 কথা বলছেন, তারপরে হঠাৎ ইডি জেগে ওঠা, এগুলো কি হচ্ছে? যদি সত্যি কোথাও কিছু থাকে, আর কে কে জড়িত, সেগুলো কোর্টে বলে, কোর্টে প্রমাণ করে সেটার ফয়সালা করে দিন না। কেউ তো আপনাদের বাধা দিতে যাচ্ছে না। আপনারা এটা রাজনৈতিক ইস্যু বিরোধীদের হাতে তুলে দেওয়ার মতো রোজ কোর্টে গিয়ে একটা করে গল্প বলবেন, এটা কি করে হতে পারে? যদি আপনাদের হাতে তথ্য প্রমাণ থাকে, আপনারা তদন্ত শেষ করে ব্যবস্থা করুন। এই প্রসঙ্গেই আরেকটা জিনিস দেখেছেন নিশ্চয়ই, ভাইরাল ভিডিও, কান্দরে উদ্বোস করা তমলুক পুরসভা কাউন্সিলর। আর প্রসন্নর নাম হলে একটু খেয়াল রাখবেন, প্রসন্নর বাড়িতে কিন্তু আরো অনেকের বাড়ি দলিল পাওয়া গেছিল। এই প্রসন্নের বাড়িতে যখন রেড হয়েছিল, তখন কিন্তু এই প্রসন্নর বাড়ি থেকে আরো অনেকের বাড়ির দলিল পাওয়া গেছিল। সিবিআই ইডি যেন সেটাও মনে রাখে, আর বিজেপি কোনো কথা বলার আগে যেন সেটাও খেয়াল রাখে যে যাকে প্রসন্ন কিংপিনের বাড়িতে আর কার দলিল পাওয়া গেছিল, সেটা একটু বিজেপি জোরে বলুক। দেখেছেন নিশ্চয়ই, তমলুক পুরসভার কাউন্সিলর, তৃণমূলের তিনি রাজ্য সহ সভাপতি পার্থসারথী মাইতি কান্দরে উদ্বোস করছেন এবং বলছে, রাজ্য সহ সভাপতি বলছে এই পার্থসারথী মাইতি, উনি বলছেন যে আমাদের কিছু নেতৃত্ব তারা মুখ না খোলা। আমি দেখেছি পার্থর ভিডিওটা, আমি দেখেছি, আমি বিস্তারিত বলতে পারবো না। আমি এটা নিয়ে আমি এক্ষুনি কোনো কথা বলবো, আমি জানি না এটা, মানে আমি জাস্ট এক ঝলক দেখেছি, তার উপর দাঁড়িয়ে কোনো রাজনৈতিক প্রতিক্রিয়া দেওয়া উচিত না। তবে এই প্রসঙ্গে আরেকটা বিষয়, যে এই দাগিদের তালিকা যত বিশ্লেষণ করা হচ্ছে, তাতে বিজেপির অনেকের নাম উঠে আসছে। কোথাও উপপ্রধানের মেয়ে, কোথাও কাউন্সিলরের আত্মীয়, আবার কোথাও মন্ডল সভাপতির আত্মীয় আসছে। তো বিজেপিরও বহু লোক তো এই দাগি তালিকা বা যেগুলো স্পর্শকাতর বিষয় বলা হচ্ছে, যাদের নাম আসছে, সেখানে তো বিজেপির কানেকশন, বিজেপির ইনফ্লুয়েন্স, বিজেপির রিলেশনশিপ, সেগুলো তো পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। এবং একাধিক সূত্র থেকে বলছে যে বিশেষ কিছু জেলায় এই নিয়ে তদন্তের আরও অবকাশ আছে, এবং সেখানে বিজেপি যে কতখানি এটার মধ্যে রয়েছে, সেটা সেই তদন্ত সঠিকভাবে যদি এজেন্সি করে, তাহলে সেটা সেই তদন্তে উঠে আসার সম্ভাবনা আছে। এখন সিবিআই বা ইডি এরা কতদূর বিজেপিকে অস্বস্তিতে ফেলবে, সে তো বোঝাই যাচ্ছে। জাল এসটি সার্টিফিকেট নিয়ে মেডিকেল কলেজে ডাক্তারিতে ভর্তি হয়েছিল 45 জন। হাইকোর্টে মামলা হয়েছিল
এবং স্বাস্থ্য দপ্তরেও জানানো হয়েছিল। স্বাস্থ্য দপ্তর করা ব্যবস্থা নিয়ে বলেছে সকলকে চিহ্নিত করতে। কিন্তু প্রশ্ন হচ্ছে কুণাল দা, বারবার এই জাল, বারবার কেন আপনারা, আমি খুব জাল জিনিস আপনাদের একটু বেশি নজরে পড়ে তো পশ্চিমবঙ্গে। কৃষ্ণনগরের মেয়েটাকে খুন করে দেশরাজ সিং, নট সিংহ, দেশরাজ সিং পালিয়ে গেল উত্তরপ্রদেশে, আর তার কাকা মামা সেখানে রাতারাতি তার জাল আধার কার্ড তৈরি করে নেপাল বর্ডার দিয়ে পাস করাতে গেল। আপনারা দেখতে পেলেন না? উত্তরপ্রদেশে 24 ঘন্টার মধ্যে জাল আধার কার্ড তৈরি হয়। 24 ঘন্টার মধ্যে জাল আধার কার্ড তৈরি করে দিয়েছে উত্তরপ্রদেশে বসে কৃষ্ণনগরে ঈশিতার মামা, এই খুনির মামা, দেশরাজ সিং এর মামা। তখন আপনাদের মনে হচ্ছে না যে যোগী রাজ্যে, ডবল ইঞ্জিনের রাজ্যে 24 ঘন্টার মধ্যে খুনির জাল আধার কার্ড করে দেশের বাইরে পার করে দেওয়ার চেষ্টা হচ্ছে, ধরে আনছে কলকাতা পুলিশ। রাকেশ সিং এখনো ধরা পড়েনি এবং আজকে বিধানসভার বাইরে কংগ্রেস বিক্ষোভ দেখিয়েছে। এছাড়া পার্ক সার্কাসেও কংগ্রেসের বিক্ষোভ, 4 দিন হয়ে গেল, রাকেশ সিং এখনো অধরা। পুলিশ বলছে পাওয়া যাচ্ছে না, অথচ রাকেশ সিং কদিন আগেই কলকাতায় দাঁড়িয়ে সংবাদ মাধ্যমে বক্তব্য দিয়েছে। দেখুন, এখন হঠাৎ কোনো নিরিবিলি জায়গায় দাঁড়িয়ে আগে থেকে সেই সংবাদ মাধ্যমকে বলে রেখে কেউ দাঁড়িয়ে একটা বাইট দিয়ে চলে গেল, সেটা সেটা থেকে আপনি বাকিটা প্রমাণ করতে পারেন না। ফলে এটা আলাদা বিষয়। পুলিশ নিশ্চয়ই অভিযোগের যা হয়েছে, যা ঘটনা, পুলিশ ধরার চেষ্টা করছে এবং আজ না হলে কাল ধরা তো নিশ্চিতভাবে পড়বে। ফলে এটা পুলিশ প্রশাসনের বিষয়, এটার সঙ্গে ঠিক দলের কোনো সম্পর্ক নেই। পুলিশ ইচ্ছা করে ধরছে, এটা একদমই ঠিক কথা নয়। এটা কংগ্রেসের একেবারেই অবান্তর কথা। পুলিশ ধরছে না কেন? পুলিশ ধরবে না? পুলিশ নিশ্চয়ই ধরছে, ধরতে 2 দিন সময় লাগতে পারে, কিন্তু ধরবে তো বটে। এই যে দেশরাজ সিং ধরলো না, এই রাজ্য থেকে অযোধ্যা হয়ে, গোরখপুর হয়ে, উত্তরপ্রদেশ হয়ে নেপালে পালাতে গেছিল, ওখান থেকে ধরে এনেছে। তা এখন একটা যার নামে কথা হচ্ছে সে একটা ঝানু রাজনীতির সঙ্গে জড়িত, ফলে সেও জানে নিজেকে কখন কিভাবে করতে হয়। এবার পুলিশ সেটা দেখছে, পুলিশ নিশ্চিতভাবে এর পেছনে আছে। শুভেন্দু অধিকারীকে আজকে অধ্যক্ষ সাসপেন্ড করেছেন এবং শুভেন্দু অধিকারী বেরিয়ে বলছেন যে আমি গর্বিত, সেনাবাহিনীর পাশে দাঁড়িয়ে তাদের জন্য কথা বলে আমি সাসপেন্ড হয়েছি। এই সাসপেনশনের বিরুদ্ধে আজকে রাজ্য জুড়ে মন্ডলে প্রতিবাদ সভা হবে বলে উনি দাবি করছেন। দেখুন, ওনাদের কোনো মন্ডল বুথ এসব বলে কিছু নেই। বিজেপির মন্ডল, বিজেপির বুথ, বিজেপির বুথভিত্তিক আন্দোলন, এগুলো হচ্ছে গরুর গাড়ির হেডলাইট। তো সুতরাং এগুলো কোনো বিষয় না। শুভেন্দুরা যে কোনো বিষয় একটা ইস্যুতে প্রচারে থাকতে চান। বিধানসভার ভেতরে বলার যুক্তি নেই, ইস্যু নেই ওদের কাছে। ফলে একটু বাইরে বেরিয়ে এসে সাংবাদিকদের সামনে নাটক করতে পারলে একটু প্রচারে থাকা যায়। উনি বললেন যে আমি খুব গর্বিত সেনাবাহিনীর পাশে দাঁড়িয়ে। উনি তো তৃণমূলে থাকার সময় বলতেন আমি গর্বিত মমতাদির সৈনিক। আবার বিজেপিতে গিয়ে বলেছেন আমি গর্বিত, আমি অমিত শাহের সঙ্গে দেখা করেছিলাম। তারপর আমি গর্বিত, আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আছি। ফলে ওনার শীত, গ্রীষ্ম, বর্ষা উনি যেভাবে বদলাতে ওনার গর্বও বদলায়। ফলে এটা নিয়ে বলা খুব মুশকিল। নরেন্দ্র মোদীর মাকে কংগ্রেস ও আরজেডি মিলে গালিগালাজ করেছে এমন একটা অভিযোগ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাকে আপত্তিকর, অপমানজনক শব্দ কোনো সেখানকার বিরোধী দল ব্যবহার করেছেন বলে যে ঘটনা বা অভিযোগ এসছে, আমরা এই ধরনের শব্দ প্রয়োগের তীব্র নিন্দা করি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মায়ের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে, যে কোনো মা, যে কোনো মহিলার প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে। রাজনৈতিক বিতর্কে কোনো অবস্থাতেই মা বোনেদের টেনে আনা উচিত নয়। কিন্তু নরেন্দ্র মোদী যখন আমাদের রাজ্যে এসে আমাদের ঘরের মেয়ে, আমাদের দিদিকে পাড়ার রকে বসে থাকা ইফটিজারের মতো ও দিদি তখন অপমান করেন, তখন তাদের মনে থাকে না? বিজেপির বিরোধী দলনেতা থেকে শুরু করে 4 আনার নেতাগুলো, এইসব ইউটিউবারে, সেখানে তাদের যে কুৎসিত ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন, যে বিশেষণ দেন, তখন তাদের মনে থাকে না? আমরা নরেন্দ্র মোদীর মাকে যদি কেউ কোনো খারাপ কথা বলে থাকে, সে কংগ্রেস হোক, আরজেডি হোক, যেই হোক, আমরা তার নিন্দা করি। কিন্তু বিজেপি এখন সেটা নিয়ে নরেন্দ্র মোদী ভিকটিম কার্ড খেলছেন,
এটা ওনার মুখে মানায় না, কারণ উনি বাংলায় এসে বাংলার ঘরের মেয়েকে অপমান করে গিয়েছেন। ওনার বক্তব্যের একটা অংশ আমি একটু বলছি যে আমার যন্ত্রণা হচ্ছে যে মা আমাকে আশীর্বাদ দিয়ে দেশ সেবার জন্য পাঠিয়েছিল, আমার সেই মাকে রাজনীতির সঙ্গে যার কোনো সম্পর্ক নেই, যিনি বেঁচে নেই, এরা তাকে গালিগালাজ করেছে। আমি দেখুন, খারাপ করেছে নরেন্দ্র মোদীর মাকে উদ্দেশ্য করে যে খারাপ কথা বলা হয়েছে, আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। একইভাবে মায়ের অপমানকে দিয়ে ভোটের রাজনীতির মার্কেটিং করার কৌশলটাও আমরা সমানভাবে আপত্তি জানাচ্ছি। যারা মাকে অপমান করেছেন নরেন্দ্র মোদী, তারা ঠিক কাজ করেননি। মাকে অপমান করা যায় না, মায়ের জাতকে অপমান করা যায় না। আবার সেই ছেলে তার ভোটের স্বার্থে মায়ের অপমানকে ইলেকশন মার্কেটিংয়ে নামাচ্ছে, সেটাও সমানভাবে আপত্তির। যেখানে সেই কৃতি ছেলে পাশের রাজ্যে গিয়ে সেখানকার আরেকজন মহিলাকে ও দিদি বলে রগবাজ ইফটিজারদের মতো অপমান করে, তার হঠাৎ যেন বিবেক জেগে উঠেছে, এটা কিন্তু অস্বাভাবিক। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।